আজকে আমরা একটা বেশ জটিল বিষয় নিয়ে কথা বলবো আর চেষ্টা করব সেটার ভেতরের প্যাঁচগুলো যতটা সম্ভব সহজভাবে বুঝতে। তো বিষয়টা শুরু হলো কোত্থেকে? দেখুন, মধ্যপ্রাচ্যে সম্প্রতি যে উত্তেজনা তৈরি হয়েছে তার শুরুটা হয়েছিল কিন্তু একটা সাংঘাতিক হুমকি দিয়ে। আর সেই হুমকিটাই বলা যায় সারা বিশ্বে একটা চেন রিয়াকশনের মতো ছড়িয়ে পড়ে। আর ব্যাপারটা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, খুব তাড়াতাড়ি সেটা অ্যাকশনে পরিণত হয় আর টার্গেট করা হয় ঠিক তাই, বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের মূল উৎসগুলোকে। এরপর যা হলো তা হলো একেবারে যাকে বলে টিট ফর ট্যাট, একটার পর একটা পাল্টা হামলা। দেখা যাচ্ছে দুই পক্ষই একে অপরের সবচেয়ে দুর্বল জায়গা, মানে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, সেখানে আঘাত হানতে শুরু করে। আর এর ফলে কিন্তু পুরো অঞ্চলটা একটা মারাত্মক সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ে। এখন এর প্রভাবটা কতটা মারাত্মক সেটা একটু দেখা যাক। শুধু কাতারের একটা ফেসিলিটিতে অ্যাটাকের কারণে ওদের আগামী ৫ বছরের জন্য গ্যাস প্রোডাকশন ক্যাপাসিটির ১৭% শেষ হয়ে গেছে। একবার ভাবুন, কাতারের মতো একটা বিশাল গ্যাস সাপ্লায়ারের প্রোডাকশন যদি এতটা কমে যায়, তাহলে গ্লোবাল মার্কেটে এর কি অসম্ভব প্রভাব পড়তে পারে। আর ঠিক সেটাই হয়েছে। এই যে এনার্জি ফ্যাসিলিটিগুলোর ওপর অ্যাটাক, এর প্রভাবটা কিন্তু শুধু মিডল ইস্টই থেমে থাকেনি। এটা সারা বিশ্বে অর্থনৈতিকভাবে এমন সব ধাক্কা দিয়েছে যেগুলো ঠিক ডমিনোর মতো একটার পর একটা পড়তে শুরু করে। এর ফলে কি হলো? বিশ্বজুড়ে গ্যাস আর ফিউয়েলের দাম একেবারে আকাশ ছুঁয়ে গেল, যার সরাসরি চাপটা পড়ল সাধারণ মানুষের জীবনযাত্রার খরচের ওপর। এখানেই শেষ না, চীন আবার সার রপ্তানি বন্ধ করে দিল, যার ফলে গ্লোবাল ফুড সাপ্লাই চেইনটাও একটা বিরাট সংকটের মধ্যে পড়ে গেল। তো এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, এই যে হুমকি দিয়ে পুরো বিষয়টা শুরু হলো, এটা কি নিছকে একটা ভুল চাল ছিল, নাকি এর পেছনে বিশ্ব এনার্জি মার্কেটকে নতুন করে সাজানোর কোনো গভীর পরিকল্পনা কাজ করছিল? এই যে সংকটটা দিন দিন বাড়ছিল, ঠিক সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা চাল দিল যা অনেক বড় বড় এক্সপার্টকেও রীতিমতো অবাক করে দিয়েছিল। তো যখন বিশ্ব জ্বালানি বাজার একেবারে টালমাটাল, তখন আমেরিকা ঠিক কী করল? তারা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল। ভাবা যায়, এটা ছিল আমেরিকার বছরের পর বছরের পলিসির একেবারে উল্টো একটা পদক্ষেপ। এখন প্রশ্ন হল, কেন এই পদক্ষেপ? এর পেছনে কিন্তু একটা বড় স্ট্র্যাটেজিক কারণ ছিল। দেখুন, আমেরিকার অর্থনীতি ফিউয়েল প্রাইসের ওপর খুব বেশি নির্ভর করে। তাই বিশ্ব অর্থনীতিকে একটা বড় ধস থেকে বাঁচাতে হলে তেলের দাম কমানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আর সেটার জন্য ইরানের তেল মার্কেটে ফেরানোটা ছিল মাস্ট। ফলে বলা যায়, প্রায় বাধ্য হয়েই তাদের এই সিদ্ধান্তটা নিতে হয়। আর এটাকে অনেকেই ইরানের জন্য একটা বিরাট কূটনৈতিক জয় হিসেবে দেখছেন। আর এই সংকটের প্রভাবটা শুধু আমেরিকার উপরই পড়েনি, সারা বিশ্বের অনেক দেশকেই তাদের পুরনো বন্ধুত্ব আর জোটের সমীকরণ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এই একটা সংঘাত যেন পুরো আন্তর্জাতিক সম্পর্কের ম্যাপটাই নতুন করে এঁকে দিচ্ছে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরুন জার্মানি। রাশিয়া থেকে সস্তায় গ্যাস পাওয়া বন্ধ হয়ে যাওয়ার পর ওদের অর্থনীতি একটা বড় ধাক্কা খায়। আর এই ইকোনমিক প্রেশারের কারণেই কিন্তু তারা তাদের পলিসিতে একটা নাটকীয় বদল এনেছে। একদিকে তারা ইসরায়েলের উপর থেকে সাপোর্ট তুলে নিয়েছে, অন্যদিকে এটাও পরিষ্কার করে দিয়েছে যে তারা মিডল ইস্টে মিলিটারিভাবে জড়াতে চায় না। অন্যদিকে আমেরিকার ভেতরে জনমত কিন্তু একেবারে পরিষ্কার। দেশের প্রায় ৯৩% মানুষই চায় না যে এই সংঘাতে সরাসরি আমেরিকান সৈন্য পাঠানো হোক, মানে ঘোর বিরোধী দ্বারা। আসলে এটাকে ঠিক একটা সাধারণ যুদ্ধ বলা চলে না, কারণ এখানে লড়াইটা হচ্ছে দুটো ভিন্ন শক্তির মধ্যে। একদিকে আছে একটা দেশের ট্রেডিশনাল শক্তিশালী এয়ারফোর্স, আর অন্যদিকে আছে মাটির গভীরে লুকিয়ে রাখা বিশাল মিসাইল নেটওয়ার্ক, যা চোখেও দেখা যায় না। এই যে একটা অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম পরিস্থিতি, এটাই লড়াইটাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। আর এই কনভেনশনাল লড়াইটা যখন দিন দিন আরও তীব্র হচ্ছে, ঠিক তখনই এর পাশাপাশি সবচেয়ে ভয়ঙ্কর যে সম্ভাবনাটা মাথাচাড়া দিয়ে উঠছে, তা হল নিউক্লিয়ার বা পারমাণবিক যুদ্ধের হুমকি। পরিস্থিতি যে কতটা জটিল তা একটা ঘটনা থেকেই বোঝা যায়। শোনা যাচ্ছে, ইসরায়েলের প্রাইম মিনিস্টারের রিসেন্ট একটা প্রেস কনফারেন্স নাকি আসলেই ছিল না। অনেকে মনে করছেন ওটা এআই দিয়ে তৈরি করা হয়েছিল।
ভাবা যায় সংকটের সময় পাবলিক ওপিনিয়ন কন্ট্রোল করার জন্য এমনটাও হতে পারে বলে জল্পনা চলছে। এই সিচুয়েশনে এক্সপার্টদের মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাপারে কনসেনসাস তৈরি হচ্ছে। তাদের আশঙ্কা, চরম হতাশার মধ্যে ইসরায়েল হয়তো শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই ফেলবে। তবে এই ভয়টা কিন্তু একেবারেই নতুন না। ১৯৭৩ সালের ইয়ম কিপ্পুর যুদ্ধের সময়ও কিন্তু এই নিউক্লিয়ার অপশনের কথা উঠেছিল। কিন্তু আজকের পরিস্থিতিটা আরও অনেক বেশি উদ্বেগজনক, কারণ বিশেষজ্ঞরা এখন মনে করছেন এবার যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে হয়তো একটা নয় একাধিক নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করা হতে পারে। শেষ করার আগে অ্যালবার্ট আইনস্টাইনের একটা বিখ্যাত উক্তি মনে পড়ছে। এই উক্তিটাই হয়তো এই সংঘাতের চূড়ান্ত পরিণতি কী হতে পারে সে সম্পর্কে আমাদের সবচেয়ে পরিষ্কার একটা ধারণা দেয়।